সবাই এক জায়গায় বসে সালামি মানে টাকা গোনা কার কত টাকা হয়েছে। এত ভোরবেলা কষ্ট করে উঠে আসা, মা নিশ্চয়ই অনেক কিছু বেঁধে দিয়েছেন আফিদার জন্য। প্রশিক্ষণ, অনুশীলন আর প্রতিযোগিতা, এই ৩ শব্দের বাইরে যেন যেতেই পারেন না কোনো ক্রীড়াবিদ। এই যেমন ধরুন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার সম্প্রতি এশিয়ান কাপের মিশনটা শেষ করে এসেছেন অস্ট্রেলিয়া থেকে, কিন্তু ঈদে যাওয়া হচ্ছে না বাড়ি। আর তাই তো তার বড় বোন আফরা খন্দকার প্রাপ্তি সুদূর সাতক্ষীরা থেকে আসছেন তার সাথে সাক্ষাৎ করতে, আর তার সাথে যুক্ত হবে আমরা। দর্শক, স্বাগত জানাচ্ছি পোলার আইসক্রিমের সৌজন্যে ঈদ বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্পে। জার্নিটা কেমন ছিল আজকের? আলহামদুলিল্লাহ ভালোই ছিল। 6টার বাস ছিল। জি 6টার বাস। বোনের সঙ্গে দেখা করতে আসা, এত ভোরবেলা কষ্ট করে উঠে আসা, মা নিশ্চয়ই অনেক কিছু বেঁধে দিয়েছেন আফিদার জন্য। হ্যাঁ, বোন যখন মানে শুনছে যে আমি ঢাকাতে যাব, ওকে আমি বলি নাই যে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমি জাস্ট ওকে বলছি যে আমার একটা কাজ আছে, এই জন্য যাচ্ছি। বলছে তুমি যেহেতু যাচ্ছ তাহলে আমার জন্য একটু আম্মুকে বলো রান্না করে পাঠিয়ে দিতে, আমি খাবো। মানে আম্মু সেই কালকে থেকে সারাদিন ধরে ওর জন্য গরুর মাংস, ওর পছন্দ গরুর মাংস রান্না করেছে, মুরগির মাংস রান্না করে পাঠিয়ে দিয়েছে। তারপরে সজনুর ডাঁটা তো খাইতে পারে না ওখানে, এটাও ওর জন্য রান্না করে দিয়েছে। আর তারপরে হচ্ছে টমেটোর টক, এটাও রান্না করে দিয়েছে, অনেক কিছু রান্না করে দিয়েছে। হ্যাঁ, মা তো বলে যে আমি যদি দুনিয়া পাঠিয়ে দিই তাও আমার কাছে কম হয়ে যাবে। সামনে তো বেশ কিছু আন্তর্জাতিক ইস্যুস রয়েছে, কম্পিটিশন রয়েছে, সেগুলো নিয়ে আপনার প্রিপারেশনটা কেমন চলছিল? আমার আলহামদুলিল্লাহ সবসময় আমি চেষ্টা করি ভালোভাবে প্র্যাকটিস করার। আমার যখন গেম থাকে আমি আমার গেমটাতে ফোকাস করি, যেন আমি নিজের, যেহেতু আমার এটা ব্যক্তিগত খেলা, আমার নিজেরটা নিজেকেই বের করে নিয়ে আসতে হবে। যেমন ফুটবলে আমি একজন একটু কম পারলে আরেকজন সেটা কভার করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটা কখনো সম্ভব না। তো আমার নিজেরটা নিজেরই করতে হবে। আমি চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে ভালো করার জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা কি শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, নাকি এটা একটা এখন পড়াশোনার সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে? আপনার কাছে কি মনে হয়? এখন খেলাধুলাটা শুধু খেলাধুলা নয়, আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি, আমার পিএসসি সাবজেক্ট মানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, এখানে কিন্তু আমার খেলাধুলার পাশাপাশি আমার শেখাচ্ছে যে আমার একটা গেমে আমি কত ধরনের মুভমেন্ট করছি, আমার কোন বলটা মারার জন্য আমার কোন কোন মাসেল কাজ করছে, এখন পুরোটা একটা সায়েন্স। একটু ভিন্ন প্রসঙ্গে আবার আসতে চাই, ঈদ প্রসঙ্গে। ছোটবেলার ঈদটা কেমন ছিল, যে ঈদটাতে আসলে আফিদার সাথে সম্পর্কটা নিয়ে একটু যদি বলতেন। ছোটবেলার ঈদ তো সবার জীবনে একটা মানে স্মৃতিময় হয়ে থাকে। তখন আমরা ছোট ছিলাম, দুইজন একসাথে দেখা যাচ্ছে হাতে মেহেদি মাখতাম, সকালবেলা উঠে আগে দেখতাম কার মেহেদির কালার বেশি হয়েছে। বাবা আমাদেরকে নিয়ে যেত, তখন আমরা পুকুরে গোসল করতাম, যেটা এখন আর টোটালি বাংলাদেশে নাই বলতে গেলে, খুব কমই। বাবুরা দেখা যাচ্ছে নামাজ পড়ে আসছে, আমরা দৌড়াই যে আগে সালাম করি, যে কে কত টাকা সালামি নিল, সালামিটা হচ্ছে হিসাব করা। এই জিনিসগুলো এখন আর সেভাবে হয়ে ওঠে না। আর আফিদা যখন থেকে আর কি ন্যাশনাল টিমে গিয়েছে, ও তো বেশিরভাগ সময়ই ঈদে হচ্ছে ক্যাম্পেই থাকা পড়ে ওর, যার কারণে ওকে অনেক বেশি আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে মিস করি। আর ও যখন আর কি ফোন দেয় সকালবেলা যে আমরা সবাই পরিবারের সবাই একসাথে আসি, ও দেখা যাচ্ছে দূরে অনেক কান্নাকাটি করে, এখনো পর্যন্ত মানে কান্না করে ফেলে যে ও একা একা রয়েছে। এই জিনিসগুলো এখন খুব খারাপ লাগে, আগেকার মতো আসলে এটা এখন নাই। তো সেই জায়গায় এইটা তো এক ধরনের ত্যাগ, এই ত্যাগটা তো আসলে দেশের জন্য, জাতির জন্য বা লাল সবুজের পতাকাটার জন্য, সেটাকেও নিশ্চয়ই এনজয় করা হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমার বোন এখন ক্যাপ্টেন হয়েছে। আমরা তো এত তাড়াতাড়ি আশা করি নাই যে প্রান্তিক ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়ে যাবে, ওর হাত ধরে যায়, ওরা এশিয়ান কাপ খেলবে। আমরা তো আসলে বাংলাদেশের কেউই হয়তো বা এখনো কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি এই জিনিসটা সম্ভব হবে। এইরকম একটা সিচুয়েশনে আসলে যাচ্ছেন ছোট বোনটিকে দেখতে, এবং ঈদের যেটা বলছিলেন আপনি ছোটবেলায় মিস করেন, আবারও সেই একটা মিস। এই যে আজকে দেখতে যাচ্ছেন, এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে? কি মনে হচ্ছে মনের মধ্যে?
কোন জিনিসটা বেশি উদ্বেলিত করছে আপনাকে? আমি আসলে বেশি এক্সাইটেড যে ও আমাকে দেখার পরে ওর রিয়াকশনটা কি হয়, কারণ ও জানে আমার কাজ শেষ করে আমি ওর সাথে দেখা করতে যাব, হুট করে যখন আমি এই টাইম ওর সামনে যাব ও কিভাবে রিয়াকশন দেয় এটা দেখার জন্য আমি অনেক আগ্রহী আছি। আমরাও সেই জিনিসটা দেখতে চাই যে আসলে হুট করে আহ, যেহেতু ঈদে বাসায় যেতে পারবো না, তো বোন আসছে, খুব ভালো লাগতেছে। উনি কি জানিয়ে এসছেন? না জানাননি? না, তার মানে এটা তো বাড়তি একটা সারপ্রাইজ না? তাহলে ঈদটা যদিও বাফুফের ক্যাম্পে হবে, তারপরেও মনে হয় যে একটু হলেও কষ্ট কমলো। হ্যাঁ কষ্ট তো কমলো, পরিবারের কেউ একজন এসছে দেখা করতে। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তো ভালো লাগতেছে, ছোট বোনটাকে দেখলাম। এর আগেও তো এমনটা হয়েছে না, অনেক ঈদে আপনারা দুজন দুই জায়গায় ঈদ করেছেন, কেউ বাড়িতে কেউ ক্যাম্পে, কখনো আফিদা বাড়িতে, কখনো আপনি ক্যাম্পে, কখনো আপনি বাড়িতে আফিদা ক্যাম্পে। তো এই আগের সিচুয়েশনগুলো কেমন ছিল, মানে কেমন লেগেছে, সেই ঈদগুলো কেমন হয়, বোনকে ছাড়া ঈদগুলো কেমন হয়? বোনকে ছাড়া ঈদ তো কখনোই ভালো লাগে না, কারণ দুই বোন, একজন দূরে থাকবে, একজন বাবা মার কাছে থাকবে, বাবা মারও ভালো লাগে না সাথে, কিন্তু নিজেরও ভালো লাগে না আসলে। ও সকালবেলা দেখা যাচ্ছে ফোন দিয়ে কান্নাকাটি করে, ও একা একা থাকে, এইটা খুবই খারাপ লাগে। আসলে দেশের জন্যই তো আপনারা এই ত্যাগটা করেন, তো সেই জায়গায় খারাপ লাগার পাশাপাশি তো ভালো লাগারও ব্যাপার আছে। কি মনে হয় আফিদা? অবশ্যই দিন শেষে আমরা দেশের জন্যই খেলতেছি, দেশ আমাদেরকে এত কিছু দিচ্ছে, তো দেশের জন্য ছোটোখাটো স্যাক্রিফাইসগুলো করি সবসময়। এবার ঈদের জামা কি কেনা হয়েছে? হ্যাঁ জামা আমার বাসা থেকে আব্বু আম্মু বোন মিলে কিনছে, তো এখন হয়তো বাসায় আসার সময় নিয়ে আসছে। আমি পথে শুনছিলাম আপনার কাছে যে ও আসবে জেনে মা অনেক কিছু রান্না করে দিয়েছে। পছন্দের খাবার কোনটা আপনার? গরুর মাংস। সেটা নিশ্চয়ই দিয়েছে আপনার? হ্যাঁ দিয়েছে। তাহলে তো খুব এনজয়েবল হলো আর কি। হ্যাঁ তা তো অবশ্যই, মায়ের হাতের এটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। যখনই আব্বু বা বোন আসে তখনই আম্মু রান্না করে দিয়ে দেয়। আর যে কথা বলছিলাম যে দেশের বাইরে খেলতে যাওয়া এবং ফিরে এসে এফসি আন্ডার-20 পরে নিশ্চয়ই একটা লম্বা ছুটি পাওয়া যাবে এবং সেই ছুটিতে বাড়ি যাওয়া হবে। বাড়ি গেলে কি সেই সিকোয়েন্সটা তৈরি হয়, সেই মজাটা পাওয়া যায়? আসলে ঈদের মজাটা কি অনেকদিন পর যখন একত্র হওয়া যায়? যখনই বাসায় যাই অনেক দিন পরে, বা ঈদে যাইতে পারি না, তখন ঈদের আনন্দটাই থাকে, কারণ সবাই আসে দেখা করতে, যেহেতু ঈদে যেতে পারিনি সবার সাথে একটু ঘোরাফেরা করি, ঈদের মধ্যে আনন্দটা থাকে আর কি সবার মধ্যে। আফিদার নতুন জামার নতুন সাজে দেখছি বিরতির পর আপনাদের। প্রাপ্তিরও একই অবস্থা, নতুন জামায়, ঈদের জামা নিশ্চয়ই। জি এইটাই কি বাবা পাঠিয়েছেন? জি। এই জামাটা পরে কতটা আনন্দিত আপনি, কতটা আপ্লুত? জামাটা পরে খুবই ভালো লাগতেছে, কারণ যেহেতু বাসা থেকে পাঠিয়েছে, তাদেরও একটা স্মৃতি এখানে জড়ানো আছে, তো ভালো লাগতেছে। বাবার দেয়া গিফট তো সবসময় একটা বাড়তি আনন্দ যোগায়। আপনার জামাটা কে দিয়েছেন? বাবা মা দুইজন মিলে আর কি। দুজন মিলে দিয়েছে। এটা নিশ্চয়ই সাতক্ষীরা থেকে কেনা হয়েছে। একটু জানতে চাই আপনার কাছে, আপনার ছোটবেলায় দুই বোনের ঈদটা কেমন ছিল? একবার আপনার কাছে আমি শুনছিলাম গাড়িতে বসে, একটু যদি বলতেন যে ঈদের দিনটায় সেলামি নেওয়া, ভাগাভাগি, এগুলি নিয়ে গন্ডগোল, মারামারি, খুনসুটি হতো কিনা? হ্যাঁ ছোটবেলা থেকে তো আমার পিঠোপুঠি অনেকগুলো ভাই বোন আছে, কান্তির পরেও আরও 3-4 জন আছে। দেখা যাচ্ছে আমরা সবাই মিলে ঈদের ড্রেস পরে যখন সবাই রেডি, বাবারা আসলো, তাদেরকে সালাম করলাম, দেন আমরা সবাই মিলে বড়মার বাসাতে যাই। তো বড়মার বাসায় কি, ওখানে আমাদের ফ্যামিলির সবাই সকালবেলা ওখানেই খাওয়া দাওয়া করে, ওখানে একটা গেট টুগেদার হয়। তো ওখানে আমরা কে কাকে আগে সালাম করে কত টাকা সালামি পাবো, দেন বাসায় এসে সবাই এক জায়গায় বসে সালামি, মানে টাকা গোনা কার কত টাকা হয়েছে। এবার যদি কারোর 10-20 টাকা বেশি হয়ে যায়, তোর 10 টাকা বেশি কে দিল, তুমি এত টাকা বেশি কইলা পাই থেকে, মানে এরকম একটা মজা ছিল। এখন আসলে ওই মজাটা আর হয় না। নিশ্চয়ই সেরকম মজা আসবে। একটু আফিদা, আমাকে একটু বলবেন আপনি যে ঈদের সময়ের যে মজাগুলি, সেই মজাগুলি আসলে এই বয়সটায় এসে অতটা পাওয়া যাচ্ছে না, নানা রকম ব্যস্ততা রয়েছে, ব্যস্ততার মধ্যে, এবং বয়সটাও বাড়ছে। সেই জায়গায় ছোটোবেলার যে মজা, এখন কি বাড়ি গেলে হুটহাট যখন একটু সুযোগ পান, একটা ঈদ হয়তো করছেন, সেইটাতে কি ওই ছোটোবেলার সেই আমেজটা পান? এখনও পাই, কারণ আমরা বরাবরের মতনই আমাদের বড়মার বাসায় যাই। তো বড়মার বাসায় গেলেই ওরকম শুরু হয়ে যায় যে এখন আরও সবাই আমাদেরকে বলে যে তোমরা তো বড় হচ্ছে, ছোট ভাই বোনদের তোমরা সালামি দিবা। এখন এই নিয়মটা আসে, আগে আমরা সালামি নিতাম আর এখন আমাদেরকে সালামি দিতে হয়। কোনটা বেশি মজার, দেয়ার না নাকি নেয়ার? নেয়ারটা বেশি মজা। নেয়ারটা মজা, কিন্তু যখন ছোটদের দেয়া হচ্ছে তখন কি মজা লাগে না?
হ্যাঁ মজা লাগে, তারাও এসে হচ্ছে সালামি চায়, তাদেরকে একটু ঘোরাই যে তুমি আর একটু ঘুরো আমাদের পিছে পিছে, পরে তারপরে দিব। ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, আপনারা যখন ছোট থেকে বড় হয়েছেন একসাথে, অনেকগুলি ভাই বোন আপনারা বলছিলেন, কাজিনরা রয়েছেন, সব মিলিয়ে যে একটা বড় গেট টুগেদার হয়, এইটা আসলে কি মনে করেন যে সকল পরিবারে এরকম বন্ধনটা থাকা উচিত? অবশ্যই পরিবারের ওপরে কিন্তু কিছু নাই। একটা পরিবার যখন একসাথে থাকে তখন আমরা এখন বড় হয়েছি, আমরা ছোটবেলা থেকেই কিন্তু দেখে আসি যে আমার ফ্যামিলি সবাই একসাথেই ঈদ করছে, সবাই একসাথে ঘুরতে যাচ্ছে। আমি কিন্তু আমার ফিউচার যারা আসবে তাদেরকেও কিন্তু আমি এটাই শিখাবো যে যাতে ফ্যামিলি সবাই একসাথে থাকা যায়। এখন কি হয়, বেশিরভাগ মানুষই কিন্তু আলাদা থাকতে পছন্দ করে, কিন্তু একসাথে থাকার যে মজা, ওই মজাটা যারা থাকে শুধু তারাই বুঝে, যারা একা থাকে তারা কিন্তু কখনোই বুঝবে না যে আসলে একসাথে থাকার মজাটা কি বা একসাথে ঈদ করার মজাটা কি। আপনারা দুই বোনই কিন্তু খেলোয়াড়, দুজন দুইটা ডিসিপ্লিনে রয়েছেন। যখন একজনের খেলা চলে আরেকজন এসে আপনাকে উৎসাহ যোগায়, আপনি কি তাকে উৎসাহ যোগাতে চান মাঠে? নিজেদের মধ্যে এই খেলার মাঠের বন্ডিংটা কেমন? আমার যখনই খেলা হয় তখনই তো বাবা মা আর বোনের যদি ভার্সিটিতে পরীক্ষা না থাকে তো বোন তিনজনই আসে আমার খেলা দেখতে, সাপোর্ট করতে। তা আমার হচ্ছে বোনের খেলা যেহেতু খুব কমই হয়, তো ওইভাবে আগে যাওয়া হতো না বিশেষ করে। আর এখন চেষ্টা করি যে বোনের কয়েকদিন আগেও একটা খেলা গেল, তো ওই দিন আমার হচ্ছে লাউসে যাওয়ার আগে প্রেস কনফারেন্স ছিল, তো আমি কোচের থেকে পারমিশন নিয়ে হচ্ছে তারপরে গেছিলাম বোনের কাছে খেলা দেখতে। কোচ হচ্ছে বুঝতে পারছিল, এটা ভালো লাগছিল আমার যে হচ্ছে কোচ কাছে যখন গেছি যে বলতেছি যে আমার একটা কথা আছে, তো উনি বলছে আমি জানি তুমি কি বলতে আসছো, তোমার বোনের খেলা তুমি সেটা দেখতে যাবা। তো এটা দেখে ভালোই লাগলো যে না কোচ বুঝতে পেরেছে, তো পারমিশন দিয়েছে, পরে হচ্ছে বোনের খেলা দেখতে আসছিলাম, মাঠে এসে সাপোর্ট করছি। আপনার কাছে কেমন লেগেছিল ন্যাশনাল টিমের ক্যাপ্টেন যখন তার বাবা মাকে সঙ্গে নিয়ে আপনার খেলাটা দেখতে এসছে? ও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হওয়ার আগে আমার বোন, আমার বাবা মা যখন গ্যালারিতে বসে আমাকে সাপোর্ট করে, সাথে ও যদি থাকে তখন আমার মানে শক্তিটা যেন মনে হয় আরও বেড়ে যাচ্ছে, যে না আমার তিনটা শক্তি আমার সাথে আছে, আমাকে লড়াই করতে হবে, আমাকে যেমনি হোক জিতে ফিরতে হবে। আমাকে সেই মুভমেন্টটা অনেক ভালো লাগে। আর যখন সবাই বলে যে এই যে তোমার বোন আসছে, ক্যাপ্টেন আসছে, আমার ওর নামের সাথে আমার নাম, যে আমার খেলার থেকে ক্যাপ্টেন আসছে বোনের খেলা দেখতে, এই জিনিসটা আসলে অন্যরকম একটা ফিলিংস। নিশ্চয়ই বক্সিংয়ের স্টেডিয়ামটা ছোট, সেই জায়গায় দেখা যায় আফিদাকে, কিন্তু ফুটবল স্টেডিয়ামটা তো অনেক বড় আফিদা। তখন যখন আপু আসেন তখন কি আপনার কাছে সেইটা বুঝতে পারেন আপনি যে আপু এসছে এবং এত মানুষের মাঝে সেটা বাড়তি অনুপ্রেরণা যোগায়? তা তো অবশ্যই, আমার চোখ শুধু হচ্ছে বাবা মার বোনকেই খুঁজে, যখন আমি জানি যে তারা আসতেছে তো আগে তাদেরকে খুঁজে পাওয়ার পর যখন দেখতে পাই না একটা আশ্বস্ত হয় যে না তারা এসে, তাদেরকে দেখছি, তো এটা চোখ সবসময় তাদেরকেই খুঁজে। একটু জানতে চাইবো, দুজনের মধ্যে কখনো রেষারেষি হয়? না, আমরা ছোটবেলা থেকেই দুজন একসাথেই বড় হয়েছি, তো ঝগড়াঝাটি খুনসুটি কখনো হয় না? হ্যাঁ খুনসুটি ঝগড়াঝাটি হয়, কিন্তু সিরিয়াস যে ঝগড়াঝাটি ওরকম কখনো হয় নাই। হয়তোবা আমি আগে মারতাম, সবসময় আমি আগে মারতাম, তারপরে যখন এটা কি কিল নাকি খামচি? খামচা সব, তাই? চট কার সব, নখ বড়? কার হাতে নখ বড়? নখ কারোরই বড় না, কিন্তু যখন আমি আগে মারতাম, পরে যখন প্রাপ্তবু আমাকে মারতো, পরে আমি কান্না করতাম, কান্না করে যায় আম্মুর কাছে বিচার দিতাম যে তোমার বড় মেয়ে। নিজে মারবো আবার নিজেই বিচারটা দেবে? হ্যাঁ, আম্মুকে বলতাম তোমার বড় মেয়ে আমাকে মারছে, তোমার বড় মেয়েকে মারো। এর বাইরে একটু আসতে চাই, আবারও খেলাতে ফিরতে চাই। অস্ট্রেলিয়ার মিশনটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, নতুন এক্সপিরিয়েন্স ওখানে, যেহেতু প্রথমবার আমরা এশিয়ান কাপে খেলতে গিয়েছি, তো প্রতিপক্ষ যথেষ্ট ভালো ছিল। তো আমরা চেষ্টা করছি যেন হচ্ছে আমরা আমাদের খেলাটা খেলতে পারি, বাংলাদেশ যে ভালো ফুটবল খেলতে পারে এটা যেন আমরা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারি, তো আমরা সেটা করেছি। সামনে তো সাফ তারিখ হয়ে গেছে যতটুকু জানা গেছে, সাফ নিয়ে কি ভাবনা? সাফ নিয়ে একটু বেশি ভাবনা, কারণ হ্যাট্রিকের চান্স আছে, তো অবশ্যই আমরা সেটা চেষ্টা করব যাতে হচ্ছে হ্যাট্রিকটা হয়। আপনার যে ফুটবলে আসার গল্পটা কি? ফুটবলে আসার গল্পটা হচ্ছে আমরা দুই বোনই হচ্ছে প্রথমে খেলা শুরু করি, বাবা আমাদেরকে মাঠে নিয়ে গিয়ে ফুটবল খেলা শিখিয়েছে, আমাদের সাথে মাও যেত মাঠে, মা হচ্ছে বসে থেকে দেখতো যে কি করতেছি না করতেছি, কষ্ট হয়ে গেলে আব্বুকে বলতো যে হচ্ছে আর কষ্ট করানোর দরকার নাই, মেয়েদের কষ্ট হচ্ছে। তো আমি ক্লাস 1-এ পড়ি, আমার বোন তখন ক্লাস 5-এ পড়ে বা 4-এ পড়ে, তখনই আমরা হচ্ছে প্রথম মাঠে যাইতাম। পরে হচ্ছে 2017 সালে হচ্ছে বিকেএসপি থেকে হচ্ছে ট্যালেন্ট হান্টের জন্য প্রত্যেক জেলায় যায়, তো সাতক্ষীরাতে যখন গেছে তখন আমরা দুই বোনই হচ্ছে ট্রায়াল দিছি,
তো কয়েকদিন পরে খবর আসে যে বড় বোন হচ্ছে চান্স পেয়েছে 1 মাসের ক্যাম্পের জন্য, আর আমাকে ডাকেনি। আমি তখন ক্লাস 4-এ পড়ি, অনেক ছোট। তো বোন ক্যাম্পে গেছে, 1 মাসের ক্যাম্প করলো, 4 মাসের ক্যাম্প করলো। লাস্ট হচ্ছে যখন 1 সপ্তাহের ক্যাম্প হয়, তো আব্বু আমাকে হচ্ছে দেখতে নিয়ে গেছে যে হচ্ছে বিকেএসপি সুন্দর জায়গা, আব্বু তো প্রাপ্তবুকে দিয়ে এসে দেখে এসেছে। তো আমাকে দেখানোর জন্য নিয়ে গেছে, তো সাথে বলতেছে যে তুমি সাথে বুটটা নিয়ে নিও, যেহেতু ট্রায়াল হবে তুমিও বোনের সাথে ট্রায়াল দিও, কিন্তু তুমি দেখে এসো, এখন তো তোমার ভর্তি হবে না, তুমি দেখে এসো। তো পরে আমরা গেলাম, ট্রায়াল দিলাম, একদিনের ট্রায়াল দিয়ে বাড়িতে ফেরত আসলাম। তারপরে হচ্ছে কল আসলো যে 1 সপ্তাহের ক্যাম্পে ডাক পাইছি। তো 1 সপ্তাহের ক্যাম্প করলাম, ওখানে 1 সপ্তাহ ছিলাম, প্র্যাকটিস করলাম 2 বোন একসাথে। পরে তখন আপুর হচ্ছে 4 মাসের ক্যাম্প চলছিল, তো আমি বাসায় চলে আসি। তার 15-20 দিন পরে হচ্ছে বিকেএসপি থেকে কল যায়, তখন আমরা হচ্ছে মাঠে প্র্যাকটিস করতেছি আব্বুর সাথে। বোন ছিল না, আমি, আব্বু আর আমাদের একাডেমির হচ্ছে সবাই। তখন এক কল আসে, আব্বু কল রিসিভ করে কথা বলতেছে, আমি শুনি নাই। তো সবাইকে ডাক দিছে প্র্যাকটিস বাদ দিয়ে। তো পরে আব্বু বলতেছে যে হচ্ছে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবরও আছে। তো সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, খারাপটাই আগে শুনি। তো বলতেছে যে হচ্ছে প্রাপ্তিকে তো ভর্তি করবে না, এই আর কি। পরে বললো যে ভালো খবর, তাহলে কি প্রান্তিকে ভর্তি করবে। বোন তখন বড় হয়ে গেছিল, বিকেএসপিতে আসলে 7 থেকে ভর্তি করতে, তো বোন 8-এ জেএসসি পরীক্ষা দিয়ে 9-এ উঠছে তখন। তো বোন বড় হয়ে গেছে দেখে বোনকে ভর্তি করালো না, আমাকে ভর্তি করালো। এটা শোনার পর থেকে আমি কি কান্না, আমি একা কিভাবে থাকবো ওখানে, আর সাতক্ষীরা তো তেমন কেউ ছিল না ওখানে, তো একা কিভাবে থাকবো। যখন ভর্তি দিন গেলাম ওখানে, আমাকে যখন বিকেএসপিতে রেখে আসলো হোস্টেলে, আমি গ্রিল ধরে কান্না করতেছি, আব্বু ওইদিকে হাঁটতে হাঁটতে কান্না করতেছে, বোন সহ সবাই কান্না করতেছে। কিন্তু আমি হচ্ছে কি করছি, দুপুরে খাওয়ার পরে আমি আর থাকতে পারছি না। পরে ম্যাডামের ফোন দিয়েছি আব্বু আম্মুকে, পরে তারাও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। বড় বোনের সাফল্যে কতটা গর্বিত হন? আমার মনে আছে 2018 সালে হচ্ছে প্রথম যখন হচ্ছে বাংলাদেশ যুব গেমস হয়, তো হচ্ছে আমি খেলি টাঙ্গাইলের হয়ে, তো আমার বোনও সেখানে খেলে। তো বোনও হচ্ছে প্রথমবার সেখানে গোল্ড মেডেল পায়। তো আমার খেলার আগে হচ্ছে বোনের খেলা ছিল। বোন যখন শুনছি যে সে গোল্ড মেডেল পেয়েছে, তা আমাদেরও হচ্ছে ফাইনাল খেলা ছিল ওই দিন। তো হচ্ছে 2 বোনই যখন জিতলাম, 2 বোনই হচ্ছে গোল্ড মেডেল পাইলাম। বাবা ছিল ওই দিন উপস্থিত, 2টা গোল্ড মেডেল বাবাকে দিলাম, তো খুবই ভালো এটা। ছোট বোন যখন দেশান্তর দাপিয়ে বেড়াচ্ছেন, ফুটবল মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন, এবং শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া নয়, এখন কিন্তু এশিয়ার মঞ্চ ছাড়িয়ে বিশ্ব মাঝে আফিদাদের গল্প, তখন আপনি কতটা গর্বিত? আমি অনেক বেশি মানে প্রাউড ফিল করি, কারণ বাংলাদেশের মেয়েরা যে এত জায়গায় মানে এত ভালো করতে পারে, এটা হয়তো বা মানুষ কখনো কল্পনাই করে নাই যে বাংলাদেশের ফুটবল এত বড় জায়গায় যাবে, বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছে। এটা আসলেই প্রাউড ফিল করার মতোই একটা বিষয়। আর আমার যেহেতু আমার ছোট বোনের নেতৃত্বে গেছে, তা অনেক বেশি প্রাউড। শেষ প্রশ্ন দুজনের কাছেই, দুজনকে এই ক্রীড়া জগতে আসতে কে বেশি উদ্বুদ্ধ করেছে? কাকে আপনারা অনুকরণ করেন? বাবা, সাথে আম্মু। বাবা তো হচ্ছে হাতে ধরে খেলাটা শিখেছে, আর যদি আমার মা যদি বাবাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো আমরা খেলতে পারতাম না। তো দুজনেরই অনুপ্রেরণা আছে আমাদের। দুজনকে কি বলার আছে পর্দার আড়াল থেকে, টেলিভিশনের দূর থেকে? তারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। অনেক ভালোবাসি আব্বু আম্মু। আপনার কাছে শেষ কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনার জীবনের যদি বলি সেরা ম্যাচ কোনটি? সেরা ম্যাচ হচ্ছে চায়নার সাথে যেটা খেলে আসলাম, ওই খেলাটা আসলেই পুরা টিমই খুব ভালো খেলছে। ওটা আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে হচ্ছে আমাদের টিম এত ভালো খেলবে। আমরা সবাই ভাবছি চায়না হচ্ছে 9 বারের চ্যাম্পিয়ন টিম, তো তাদের সাথে আমরা কিভাবে খেলবো। আমরা কেবলমাত্র র্যাঙ্কিংটাও দেখলে বোঝা যায় যে তারা হচ্ছে 17 আর আমরা 112। তো তাদের সাথে যে আমরা এত ভালো খেলছি, এত ফাইট করে খেলছি, ওইটাই সবচেয়ে ভালো ম্যাচ। আফরা, আপনার জীবনের সেরা অর্জন কোনটি মনে করেন? আমি যুব গেমস তখন ফার্স্ট খেলি, তো ওইটা আমার বেস্ট অর্জন, কারণ যুব গেমস তো ওইবারই প্রথম হয়েছিল, ওইবারই প্রথম যেহেতু পার্টিসিপেট করেছি এবং গোল্ড পেয়েছি, ওটা আমার জন্য বেস্ট অর্জন মনে করি। আর ন্যাশনালস, জুনিয়র ন্যাশনালে গোল্ড তো আছেই। আর লাস্ট যেটা আমি জিন্নাত আপুর সাথে খেলি, ওটা আমাদের সিনিয়র ন্যাশনাল ছিল। স্টার নিউজের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের খেলোয়াড়ি জীবন আরও সাফল্যমণ্ডিত হোক, সেই প্রত্যাশা আমাদের সবারই। দর্শক, এতক্ষণ দেখছিলেন পোলার আইসক্রিমের সৌজন্যে ঈদ বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্প।
আজ আমাদের অতিথি ছিলেন বক্সার আফরা খন্দকার প্রাপ্তি, আর সেই সাথে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি। এই দুই বোনের সাথে গল্প হলো, দুই বোন তাদের অজানা অনেক গল্প আমাদের শোনালেন, তাদের ছোটবেলার ঈদ, তাদের বড়বেলার ঈদ, তাদের বেড়ে ওঠার গল্প এবং তাদের খেলোয়াড়ি জীবনের অনেক গল্প, তাদের সাফল্যের গল্প এবং সেই সাফল্যের পেছনে আমরা যারা রয়েছি, যারা শুনেছি এতক্ষণ, ঠিক যারা পেছন থেকে তাদেরকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন, বাবা মার কথা বলছেন, কোচদের কথা বলছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।